ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা 1 জানুয়ারি 2026 কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। আজকে আমরা প্রায় 19টা না টোটাল 19টা এমসিকিউ আমরা সিলেক্ট করেছি, 19টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বোথ ফর WBPSC এবং WBCS দুটো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অ্যাজ ওয়েল অ্যাজ রেল, পিএসসি, এসএসসি, পঞ্চায়েত, যে পরীক্ষায় বলো না কেন কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের। কেউ আজকে স্কিপ করবেন না, প্রত্যেকটা কোশ্চেনই দেখবেন। প্রথম প্রশ্ন কি আছে যে কে ভারতের তৃতীয় চিফ অফ ডিফেন্স বা সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? সিডিএস পদটা কি আসলে এই পদটা তৈরি হয় কী করে হলো, একটু খবরের পেছনে যায়। যে 1999 সালে কার্গিল যুদ্ধের পর কার্গিল রিভিউ কমিটি গঠন হয়, নেতৃত্বে ছিলেন কে সুব্রমণিয়াম। সেই কমিটির সুপারিশ করে 3 বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে একজন একক সামরিক প্রধানের প্রয়োজন হয়। 2 দশক পর 1 জানুয়ারি 2020 সালে প্রথম সিডিএস হিসেবে যুক্ত হয় জেনারেল বিপিন রাওয়াত। মনে আছে বিপিন রাওয়াতের কথা? 2021 সালে ডিসেম্বরে হেলিকপ্টার ঘটনায় তার মৃত্যু হয়। এরপর দ্বিতীয় সিডিএস হন অনিল চৌহান, এখন তৃতীয় সিডিএস হলেন রাজা সুব্রমণিয়াম। মনে থাকবে তাহলে জেনারেল NS রাজা সুব্রমণিয়াম হলো অ্যান্সার, তৃতীয় চিফ হিসেবে জয়েন করেছেন। 1 জুন 2026 দ্য হিন্দুর প্রথম পাতায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর ছিল, জেনারেল SS রাজা সুব্রমণিয়াম ভারতের তৃতীয় চিফ অফ ডিফেন্স হিসেবে বা সিডিএস হিসেবে দায়িত্ব নিয়েছে। তো সিডিএসের ক্রম মনে রাখো, রাওয়াত, চৌহান এবং সুব্রমণি, এইভাবেই মনে রাখবে তাহলে, ঠিক আছে? পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সিডিএস পদের সুপারিশ কোন কমিটি করেছিল বা প্রথম সিডিএস কে ছিলেন, এই প্রশ্নগুলো সরাসরি আসতে পারে। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এরই খবর হচ্ছে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন ভারতীয় নৌবাহিনীর 27তম চিফ অফ দ্য নেভাল স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন। ভারতের প্রথম নৌবাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি। নৌবাহিনী দিবস পালিত হয় 4th ডিসেম্বর 1971 সাল, মনে থাকবে। সালের অপারেশন ট্রাইডেন্টের স্মরণে নৌবাহিনীর 3টি প্রধান কমান্ড কি? ওয়েস্টার্ন হলো মুম্বাই, ইস্টার্ন হলো বিশাখাপত্তনম, আর সাউদার্ন মানে হচ্ছে কোচি, এই 3টে, ঠিক আছে? আর MEC মুম্বাই, এইভাবে মনে রাখবে, MEC মুম্বাই, ইস্টার্ন আর কোচিন। MEC মুম্বাই হচ্ছে ওয়েস্ট, ইস্টার্ন হচ্ছে ভাইজাগ, কোচিন হচ্ছে সাউথ। ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। এবার প্রশ্ন হলো যে আজকের প্রশ্ন যে কে ভারতীয় নৌবাহিনীর 27তম চিফ অফ দ্য নেভাল স্টাফ বা CNS হিসেবে দায়িত্ব নেয়? উত্তর কী হবে? উত্তর হবে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। তিনি একজন কমিউনিকেশন ইলেকট্রনিক ওয়েলফেয়ার বিশেষজ্ঞ। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হয়েছেন, মনে থাকবে। উত্তর হবে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা খবরটা দেখে নিই। ভারতীয় রেলওয়ের মানচিত্রে এসেছে নতুন সংযোজনা। 4 মে 2026 সালে রেল মন্ত্রকের গেজেট বিজ্ঞাপিত ভারতের 18তম রেলওয়ে জোন হিসেবে গঠিত হয়েছে সাউথ কোস্ট রেলওয়ে বা SCOR, সাউথ কোস্ট রেলওয়ে, SOUTA, সাউথ কোস্ট রেলওয়ে, SCOR, ঠিক আছে? তো ভারতীয় রেলওয়ের এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক, আমরা জানি এটা। প্রথম রেলগাড়ি চালিত হয়েছিল 1853 সালে। ডেটাগুলো মনে রাখবে, বোম্বে থেকে থানে পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসছে। এখন জোনের সংখ্যা টোটাল 18টা হয়েছে। পূর্ব রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে উভয়ের সদর দপ্তর কিন্তু কলকাতা, মনে রাখবে। কোথায়? দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলওয়ে দুটোরই কিন্তু সদর দপ্তর কলকাতায়। আর SCO সদর দপ্তর হচ্ছে বিশাখাপত্তনম, যেটা আমরা এক্ষুনি পড়ছি যে সাউথ কোস্ট রেলওয়ের। তাহলে S দিয়ে শুরু সাউথ, কো দিয়ে শুরু কোস্ট, আর দিয়ে শুরু রেলওয়ে। সদর দপ্তর বিশাখাপত্তনম, তার মনে রাখবে যে ভাইজাগ বা বিশাখাপত্তনম। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কি ভারতের কোন দুটি রেলওয়ে জোনের সদর দপ্তর কলকাতায়? উত্তর হবে পূর্ব রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে। তাহলে প্রশ্ন কি আছে? ভারতের 18তম রেলওয়ে জোন সাউথ কোস্ট রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে বিশাখাপত্তনম বা ভাইজাগ, ঠিক আছে? এরপর হচ্ছে সিঙ্গাপুর ওপেন নিয়ে প্রশ্ন। এখানে 2026 সিঙ্গাপুর ওপেন নিয়ে BWF সুপার 750 পুরুষ ডবলস খেতাব কোন ভারতীয় জুটি জিতেছে? উত্তর হবে সাত্বিক সাইকার রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি, দুজনে মিলে জিতেছেন, মনে থাকবে। 750 সিঙ্গাপুর ওপেন, ভারতের ব্যাডমিন্টনের সেরা জুটি এরা ডাবলসে অসাধারণ জয় পেয়েছে। এটি তাদের 9ম ওয়ার্ল্ড ট্যুর খেতাব। বিশ্ব ব্যাডমিন্টন নিয়ন্ত্রককে BWF, মানে হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। সদর দপ্তর কোথায়? কুয়ালালামপুর, মালয়েশিয়া, মনে থাকবে। কুয়ালালামপুর, মালয়েশিয়া। এখানে হলো তোমার সদর দপ্তর BWF এর বা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের।
এই জুটি 2023-এর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল। এই জুটি 2024-এ থাইল্যান্ড ওপেনের পর প্রায় 2 বছর খরা কাটিয়ে এই জয় পেয়েছে। সিঙ্গাপুর ওপেনের ডাবলস খেতাব জেতা তারা প্রথম ভারতীয় জুটি। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2026-এ কনিষ্ঠতম আইপিএল অরেঞ্জ ক্যাপ বিজয়ী খেলোয়াড় কে হয়েছেন? উত্তর হবে বৈভব সূর্যবংশী। তো 2026-এ অবিশ্বাস্য একটা ঘটনা, 15 বছর বয়সে রাজস্থান রয়্যালের ওপেনার হলো সূর্যবংশী। 776 রান করেছে টোটাল। খুবই তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে এখানে। বৈভব সূর্যবংশীকে কোশ্চেন আসার খুবই চান্স আছে। অরেঞ্জ ক্যাপ জিতেছেন উনি, অরেঞ্জ ক্যাপ, মাত্র 17 বছর বয়স অরেঞ্জ ক্যাপ, তাহলে কনিষ্ঠতম অরেঞ্জ কাপ জয়ী কিন্তু ইনি। আইপিএল শুরু হয়েছে 2008 সালে, পরিচালনা করে বিসিসিআই। প্রথম চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যাল 2008-এ। আর আইপিএল 2026-এর ফাইনালে আরসিবি গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে এবং বিরাট কোহলি অপরাজিত ছিল 75 রানে। কলকাতা 3বার জিতেছে, 2012, 2014 এবং 2024। মনে রাখবে এই 3টে কাপ কলকাতা জিতেছে। তো অরেঞ্জ ক্যাপ হলো সর্বোচ্চ রান সংগ্রাহককে দেওয়া হয়, আর পার্পেল ক্যাপ যেটা সর্বোচ্চ উইকেট গ্রাহককে দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে আমরা আসি যে ডেক্যাথলনে 8000 পয়েন্ট অতিক্রমকারী প্রথম ভারতীয়কে? উত্তর হবে কি? তেজস্বিন শঙ্কর। রাঁচির ফেডারেশন কাপে তেজস্বিন শঙ্কর 8057 পয়েন্ট করে ডেক্যাথলনে 8000 পয়েন্টের গণ্ডি পার করা প্রথম ভারতীয় হলেন তিনি। 8000 পয়েন্ট পার করা প্রথম ভারতীয়। একই আসরে গুরবিন্দর সিং 100 মিটারে 10.09 সেকেন্ড করে ভারতের দ্রুততম মানব হয়েছেন ইনি। গুরবিন্দর সিং 100 মিটার দৌড় 10.09 সেকেন্ডে অতিক্রম করেছে। ডেক্যাথলন হচ্ছে 10টি ইভেন্টের সমষ্টি বলা হয়। ডেক্যাথলন হচ্ছে 10টি, 2 দিনে অনুষ্ঠিত হয়। নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। মনে থাকবে। তেজস্বিন শঙ্কর এশিয়ান গেমসে রৌপ্য এবং কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। মনে রাখবে কী হবে ডেক্যাথলনটা? ডেকা মানে হচ্ছে ট্রেন ডেকা, আর অ্যাথলন মানে হচ্ছে প্রতিযোগিতা। মনে থাকবে। তো ডেক্যাথলন আসছে সেইভাবে ডেক্যাথলন 10টি প্রতিযোগিতা, তাই ডেক্যাথলন 10টি ইভেন্ট। পরবর্তী প্রশ্ন আসছে, কোন টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এক্সপো প্ল্যানেট WASP 94AB এর আবহাওয়া পর্যবেক্ষণ করেন? উত্তর হবে কি? উত্তর হবে JWST, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় জানা গেছে কি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এটা নাসার তোমার ব্যবহার করে বিজ্ঞানীরা প্রায় 700 আলোকবর্ষ দূরের হট জুপিটার WASP হট জুপিটার 94AB নামক এক্সপো প্ল্যানেটের আবহাওয়া চক্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। আমাদের ওয়ার্ল্ডের ওপরে যেমন অ্যাটমসফিয়ারিক তোমার যে স্তরগুলো আছে ঠিক তেমনই এখানেও আছে। JWST উৎক্ষেপণ হয়েছে 2021 সালে এবং যৌথ প্রকল্প ছিল এটা নাসা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের, ইএসএ ইউরোপের এবং সিএসএ মানে কানাডার। এই 3টে মিলে এটি হাবল এর উত্তরসূরি বলা হয়। ইউরোপ চালিত এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা ELT এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ নির্মাণ করছে। মনে রাখবে কী করে JWST জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ওয়েবের নামে জেমস ওয়েব নাসার প্রাক্তন প্রশাসক। কোন দেশের মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প? উত্তর হচ্ছে নাসা, ইএসএ এবং সিএসএ JWST। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি আমরা। ভারত ও কানাডা 2026 সালের শেষে কোন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে CEPA। দেখো পুরো আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। কানাডার প্রথম মানে নতুন মুখ্য প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নির ভারত সফর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের কানাডা সফরের পর ভারত কানাডা সম্পর্কে নতুন উষ্ণতা এসেছে। দুই দেশ 2026 সালের মধ্যে CEPA বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলা হয়। CEPA কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চূড়ান্ত করতে এবং 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $50 বিলিয়ন নিয়ে যেতে চায়। তাহলে FTA বলতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলা হয়, FTA। আর CEP হচ্ছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, আর CECA এটা হলো তোমার কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট। এটা পার্টনারশিপ, CEPA হলে পার্টনারশিপ আর C হলে ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট। আর RCEP একটা হয় রিজিওনাল কম্প্রিহেন্সিভ
ইকোনমিক পার্টনারশিপ। মনে থাকবে, এগুলো সব মনে রাখবে। সিইপি হলো সি দিয়ে কম্প্রিহেন্সিভ, ই দিয়ে ইকোনমিক, পি দিয়ে পার্টনারশিপ, এ দিয়ে এগ্রিমেন্ট। তাহলে ভারত কানাডার মধ্যে যেটা হয়েছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। তাপি একটি গ্যাস পাইপলাইন প্রকল্প, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া। এটা হচ্ছে গ্যাস লাইন প্রকল্প, তাপি বলা হয়, বাণিজ্য চুক্তি নয় কিন্তু ওটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। 9 নম্বর প্রশ্ন কি আছে, কোন ব্রিটিশ বিদেশ সচিব আলোচনার জন্য ভারত সফরে আসছেন? উত্তর হবে কি? উত্তর হবে ইভেট কুপার। ইভেট কুপার ব্রিটিশ বিদেশ সচিব ইভেট কুপার চীন সফরের পর ভারতে আসছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবে। আলোচ্য সূচিতে রয়েছে হরমুজ প্রণালী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইবোলা প্রাদুর্ভাব। গত জুলাইতে প্রধানমন্ত্রী মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করে। ইউকে ইন্ডিয়া ভিশন 2035 অনুমোদন করেছিল ইউকে ইন্ডিয়া ভিশন, এবং যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডনের। মনে রাখবে এগুলো। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? ইরান ও ওমানের মধ্যে অবস্থিত। অনেকবার পড়েছি আমরা, পারস্য উপসাগর থেকে আরব সাগরে প্রবেশ করে এটি, এবং ডব্লিউসিএস ভূগোলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইভেট কুপার। ডেভিড ল্যামি ছিলেন পূর্ববর্তী বিদেশ সচিব ইংল্যান্ডের, এখন হচ্ছে তোমার ইভেট কুপার। লিজ ট্রাস ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক ভারত নেপাল সীমান্ত বিরোধ কোন অঞ্চল নিয়ে তৈরি হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধোয়া। কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধোয়া তোরা এইগুলো। নেপালের প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহর মন্তব্য, কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ ফের আলোচনা এসেছে। কৈলাস মানস সরোবর যাত্রায় লিপুলেক রুট পুনরায় চালুর ঘোষণা করা হয়েছে। চালুর ঘোষণায় বিরোধ মাথাচাড়া দিয়েছে এবং বলা হচ্ছে কালাপানি ভারত, নেপাল, চীন ত্রিদেশীয় সঙ্গস্থল। কালী বা মহাকালী নদী ভারত নেপাল সীমানা নির্ধারণ করে। ঐতিহাসিক সুগৌলি সন্ধি হয় 1816 সালে ব্রিটিশ ভারত এবং নেপালের মধ্যে। নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডু। এগুলো মনে রাখবে। দোকালাম বিরোধ কোন দুই দেশের মধ্যে হয়েছিল? ভারত আর চীনের মধ্যে। কিন্তু এটা যেটা ভারত ও চীনের মধ্যে ভুটান সীমান্তে, এটা কিন্তু দোকালাম। আর কালাপানির বিরোধ ভারত ও নেপালের মধ্যে, মনে রাখবে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন আমরা 11 নম্বর প্রশ্নটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে আছে। ইসরায়েল গভীরতম অনুপ্রবেশ কৌশলগত বিউফোর্ট দুর্গ কোন দেশে দখল করে? উত্তর হবে কি? লেবানন দখল করে। ইসরায়েল সেনা দক্ষিণ লেবাননে গভীরতম অনুপ্রবেশ নাবাতিয়ের কাছে ক্রুসেডার নির্মিত বিউফোর্ট দুর্গ দখল করেছে 25 বছরের মধ্যে সর্বোচ্চ অনুপ্রবেশ। দুর্গটি লিতানি নদীর অবস্থিত। লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট। সর্বশেষ ইসরায়েলের হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয় 2 মার্চ, 2 মার্চ এবং 2026-এ। হিজবুল্লাহর মূল সমর্থন করে ইরান। আর বিউফোর্ট দুর্গ 1982 থেকে 2000 সাল পর্যন্ত ইসরায়েলের দখলে ছিল। এইগুলো মনে রাখবে। আর লিতানি নদী কোন দেশে অবস্থিত? লিতানি নদী লেবাননে অবস্থিত। এই নদীর উপরে বিউফোর্ট দুর্গ অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার 12তম প্রশ্ন, এবং সেটি হলো কি, ভোটার তালিকা SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোন সংস্থা পরিচালনা করছে? উত্তর হবে কি? নির্বাচন কমিশন। মনে থাকবে, এটা তো আমরা জানি, এগুলো নিয়ে আর ডিসকাশন করার কিছু থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, মন কি বাতে উল্লেখিত দুর্লভ চোল যুগের তাম্রলিপি কোন দেশ থেকে ফিরিয়ে আনা হয়? মন কি বাত, আমাদের প্রাইম মিনিস্টার মন কি বাত উল্লেখ করেন যে 134তম পর্বে নেদারল্যান্ড থেকে ফিরে আসা চোল যুগের তাম্রলিপ্তের কথা বলেছেন। এই তাম্রলিপ্ত চোল নৌশক্তি এবং শাসন ব্যবস্থার সাক্ষ্য বহন করে। চোল রাজবংশ দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী মধ্যযুগীয় রাজবংশগুলোর একটি। উল্লেখযোগ্য শাসককে রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোল। বৃহদীশ্বর মন্দির তাঞ্জাভুরের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। মন কি বাতে গঙ্গা ডলফিন মানে জাতীয় জলজ প্রাণী সংরক্ষণের কথাও বলা হয়েছে। গঙ্গা ডলফিন কিসের জাতীয় প্রতীক বলা হচ্ছে? জাতীয় জলজ প্রাণী, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হলো গঙ্গা ডলফিন। ঠিক আছে, মনে রাখবে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রে সিজারিয়ান প্রসব এবং স্থূলতা বৃদ্ধির তথ্য কোন সমীক্ষা থেকে উঠে এসেছে? উত্তর হবে কি? উত্তর হবে NFHS ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের মাধ্যমে উঠেছে। NFHS 6 এইবার যেটা হয়েছে সেটা 6 রিপোর্ট প্রকাশিত হয়েছে। মহারাষ্ট্রের সিজারিয়ান ডেলিভারি স্থূলতার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। 2023-24 সালে প্রতি তৃতীয় প্রসব সিজারিয়ান হয়েছে 3টের মধ্যে 1টা। আর কী বলা হচ্ছে, NFHS ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পরিচালনা করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, এবং নোডাল সংস্থা হচ্ছে IIPS বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্স।
এটা সদস্য হচ্ছে মুম্বাই। ইতিবাচক কি, শিশুদের স্ট্যান্টিং বা ওয়েস্টিং কমেছে, টিকাকরণ বেড়েছে। আর মনে রাখতে হবে কি, NFHS এর ফুল ফর্ম কি, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। IIPS ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্স, দুটোই কিন্তু মুম্বাই ভিত্তিক। তাহলে পরবর্তী প্রশ্নতে আমরা আসি। পরবর্তী প্রশ্ন হলো, বিচারাধীন বন্দির আধিক্য তুলে ধরা প্রিজন স্ট্যাটিস্টিক্স রিপোর্ট কোন সংস্থা প্রবেশ করে? উত্তর হবে NCRB, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ঠিক আছে, SRSC রিপোর্ট প্রকাশ করেছে 2024 সালের। ভারতের কারাগারের দখল হার দশকের সর্বনিম্ন 112.7% হলেও মোট বন্দি প্রায় 73%। বিচারাধীন কিন্তু দিল্লির দখল হার সর্বোচ্চ 194%। মনে থাকবে, NCRB ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো প্রতিষ্ঠা হয়েছিল 1986 সালে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে। সদর দপ্তর নিউ দিল্লি। কারাগার রাজ্য তালিকাভুক্ত বিষয় হলো সপ্তম তফসিল বা রাজ্য তালিকা সপ্তম তফসিল। মনে থাকবে, কারাগার সংবিধানের কোন তালিকায়? রাজ্য তালিকায়। কারাগার সংশোধন। ঠিক আছে, বাংলাদেশ কোন নদীতে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে, যা গঙ্গার বাংলাদেশের অংশ বলা হয়? উত্তর হবে কি? উত্তর হবে পদ্মা। উত্তর হবে পদ্মা। বাংলাদেশের কোন নদীতে পদ্মা ব্যারেজ হবে? পদ্মার নাম থেকেই বুঝতে পারছো, পদ্মা ব্যারেজ থেকে মানে পদ্মা নদী, যেটা এখানকার গঙ্গা নদী বাংলাদেশের পুরোটাকে পদ্মা নদীর নাম নিয়েছে। বাংলাদেশের রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে পদ্মা ব্যারেজ প্রকল্প কোন রাজ্যে, কোন জেলায়? মনে রাখবে, রাজবাড়ী জেলায় ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে হ্রাসপ্রাপ্ত মৌসুমি প্রবাহ মোকাবিলাই হলো এর লক্ষ্য। পদ্মা নদী গঙ্গার বাংলাদেশের অংশ। ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গে অবস্থিত। 1975 সালে তৈরি হয়েছিল ফারাক্কা ব্যারেজ। কলকাতার বন্দরে পলি রোধ করা হয়। গঙ্গা জলবন্টনের চুক্তি 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে হয়েছিল জলবন্টন চুক্তি। পদ্মা ব্যারেজ 2.1 কিমি দীর্ঘ হবে এবং 78টি গেট আছে। 113টি মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হবে এবং 18.8 লক্ষ হেক্টর সেচ করা যাবে জায়গাতে। গঙ্গা ভারতের মধ্যে, পদ্মা বাংলাদেশে, মেঘনা মিলিত হয়ে বঙ্গোপসাগরে যায়। এটা মনে রাখবে। ফারাক্কা ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি সাবমেরিন নিয়ে সংশোধিত AUKUS কোন 3টি দেশের নিরাপত্তা জোট? উত্তর হবে কি? উত্তর হবে তোমার বি হচ্ছে অস্ট্রেলিয়া, UK অ্যান্ড US, এই 3টি রাজ্য। ঠিক আছে, AUKUS জোটের সাবমেরিন চুক্তি সংশোধিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া 3টি US নেভি ভার্জিনিয়া ক্লাস পরমাণু চালিত সাবমেরিন পাবে। এই ঘোষণা সিঙ্গাপুরের শাংগ্রিলা সংলাপে। AUKUS গঠন হয়েছিল কবে? 2021 সালে। উদ্দেশ্য কী ছিল? ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব মোকাবিলা করা। শাংগ্রিলার সংলাপ আয়োজন করে IISS, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ। আর QUAD বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান এদের বলা হয়। আর এটা মনে রাখার সুবিধা কি? AUতে অস্ট্রেলিয়া, Kতে UK বা কানাডা, US থেকে USA। ঠিক আছে, অকাস বলা হয় সংক্ষেপে, বাংলায় বললে অকাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, নরওয়ের চেসের মহিলা বিভাগে কোন ভারতীয় মহিলা GM শীর্ষ পেয়েছেন? উত্তর হবে কি? দিব্যা দেশমুখ। নরওয়ে চেসের মহিলা বিভাগে ভারতীয় দিব্যা দেশমুখ শীর্ষে রয়েছেন। ওপেন বিভাগের চ্যাম্পিয়ন গুকেশ আর্মাগেডনে প্রজ্ঞানন্দকে হারিয়ে তৃতীয় স্থানে রয়েছেন, থার্ড স্টেপে আছেন। বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফাইড, অনেকবারই উল্লেখ করেছি। এবং এর সদস্য কোথায় এটা আমি বললাম না, তোমাদের কোশ্চেন থাকলো জানাবে, আমাকে কমেন্ট করে জানাবে। প্রতিষ্ঠা হয়েছিল 1924 সালে। মনে থাকবে, 1924 সালে, কিন্তু কোথায় সদস্য তোমরা জানাবে। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, যে পেনাল্টিতে আর্সেনালকে হারিয়ে কোন ক্লাব UEFA চ্যাম্পিয়ন্স লিগ খেতাব রাখলো? উত্তর হবে প্যারিস সেন্ট জার্মান, PSG বলা হয়। বুদাপেস্টের পুস্কাস অ্যারিনায় প্যারিস সেন্ট জার্মান 1-0 মানে 1-1 ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে 4-3 ব্যবধানে আর্সেনালকে হারিয়ে UEFA চ্যাম্পিয়ন পেয়েছে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রককে FIFA, এর সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ড। ইউরোপীয় নিয়ন্ত্রক UEFA 2026 সালে তোমার FIFA বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এইগুলো মনে রাখবে ডেটাগুলো। এই হলো আজকে আমাদের টোটাল 19টা প্রশ্ন, 19টা কারেন্ট অ্যাফেয়ার্স। এবার
তোমার আজকের ক্লাসে আমরা দেখলাম কীভাবে একটি সংবাদ একটি শুধু তথ্য নয়, সেটা ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়ের গভীরভাবে যুক্ত। মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স শুধু মুখস্থ করলে কিন্তু নাম্বার আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্র্যাটেজিকে সংযোগ করতে পারলেই তবে পরীক্ষায় তোমার সাফল্য আসবে। আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রস্তুতির সঙ্গীদের শেয়ার করুন, কমেন্ট করুন আজকের কোন প্রশ্নটি আপনার সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে। আগামী ক্লাসে আবার দেখা হবে আরও গুরুত্বপূর্ণ পরীক্ষামুখী বিশ্লেষণ নিয়ে। পরীক্ষায় সফল হন, জীবনে এগিয়ে যান। জয় হিন্দ।